শুভ সকাল। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি স্বর্গীয় অমরনাথ ভঞ্জের স্মরণ সভা উপলক্ষে। গত 1 মার্চ 2025 সুদীর্ঘ 83 বছরের সুদীর্ঘ যাত্রা শেষ হয়ে গিয়েছে। প্রথমেই আমরা সেই আমাদের পরম প্রিয় মানুষটির উদ্দেশ্যে 1 মিনিটের নীরবতা পালন করব। আমি সবাইকে অনুরোধ করছি, সবাই একটু উঠে দাঁড়ান। স্টার্ট। টাইম আপ। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিগ দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এ নহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড় কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচলি, শত তরঙ্গে তোমা পানে ওঠে ধাইয়া। বহু তীরে বহু দূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানব অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। সন্ধ্যা নেমেছে আমাদের জীবনে, বিহঙ্গ তার পাখা বন্ধ করে দিয়েছে। যারা মানুষটির সঙ্গে পরিচিত তারা জানেন উনি
কত বড় আবৃত্তিকার ছিলেন। আমি ছোট থেকেই দেখেছি ওনার বিভিন্ন কম্পিটিশানে আবৃত্তি জাজ হয়ে থাকতে এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেও আমি দেখেছি। আমার ছোট কাকু তিনি কিন্তু ছিলেন ভীষণ রকমভাবে ফ্যামিলি ম্যান এবং ছোটদের জন্য ভালোবাসা একটা অনন্য মাত্রা দিয়েছিল। উনার নাতি নাতনি এবং ছোটরা উনার কাছে একটা আলাদা জায়গা করে নিয়েছিল। এখন সেই স্মৃতিচারণ করবে কাকুর বড় নাতনি আনন্দী ভঞ্জ। নমস্কার, আমি আমার আর দাদুর কিছু স্মৃতি দু চার কথায় লিখেছি, আমি সেটাই আপনাদেরকে পড়ে শোনাবো। পানের ডিবেটা খুলে একটা আধখানা মিঠে পান পাতায় চুন বোলাতে বোলাতে দাদু বলল, সেবার আমার পোস্টিং ছিল কোতলপুরে। ব্যাংকের সব কাজ সেরে বাইরে বেরিয়ে দেখি সূর্যি মামা ঘরমুখো হয়েছে। বাসে উঠে বসতেই বাস ছেড়ে দিল। যত তাড়াতাড়ি সম্ভব পার করে ফেলতে হবে ধাধিকার জঙ্গল, সুতরাং দ্রুত গতিতেই এগোলো বাসের চাকা। ঠান্ডা মিঠে হাওয়ায় চোখ জুড়িয়ে এসেছিল আমার। এমন সময় প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে সোজা হয়ে বসলাম। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি বাইরেটা গাঢ় অন্ধকারে ঢাকা। মিঠে হাওয়ায় একটা বুনো গন্ধ। এরম জায়গায় বাসটা ব্রেক কষলো কেন? আমার সহযাত্রীদের উত্তেজিত বুলি শুনে ঠাহর হলো আমরা ধাধিকার জঙ্গলের বুকে দাঁড়িয়ে। আমাদের পথ আটকে পড়ে আছে একটা প্রকাণ্ড গাছের গুঁড়ি। নিমেষের মধ্যে বাসে উঠে পড়ল দু তিনজন বলবান পুরুষ। জ্বলন্ত চোখ দুটি ছাড়া মুখের সমস্তটাই তাদের গামছায় বাঁধা। সেই রক্ত চক্ষু যার ওপরে পড়ে সেই তার কাছে যা কিছু মূল্যবান সমস্ত বিসর্জন দেয় তাদের ঝুলিতে। আমার কাছে দামি বলতে এক মানিব্যাগ ও ঘড়ি ছাড়া যেটা ছিল সেটা আমার ড্রয়ারের চাবি, যার মধ্যে আমি রেখে এসেছি ব্যাংকের লকারের চাবিটি। সুযোগ পেয়েই ব্যাগ থেকে চাবি বার করে দুটো সিটের ফাঁকে গুঁজে দিলাম। বলেই চুন, চবক, দোক্তা ও সুপুরি দেওয়া পানটাকে 3 পাকে ত্রিভুজ আকারে মুড়ে মুখে পুরে ফেলল দাদু। সেটাকে কয়েকবার চিবিয়ে গালের পাশে পাচার করেই আবার বলতে শুরু করলো। তারপর আমার ঘড়ি, মানিব্যাগ নিয়ে নিল ডাকাত দল। সবার কাছ থেকে যাবতীয় যা কিছু দামি সংগ্রহ করার পর সবাইকে ঠেলে নামিয়ে দিল বাস থেকে। তারপর ঝাঁট দিল বাসে। সব শেষে ছুটি দিল আমাদের। বাসে উঠেই সিটে বসে আগে বার করে নিলাম আমার সবচেয়ে দামি জিনিসটি। চাবিটাতে চোখ পড়েনি কারোর। গল্প শেষ করেই আনন্দবাজারটা তুলে নিয়ে শব্দ ছকে মন দিল। আমার কানে তখন বাজছে দাদুর শেখানো বীরপুরুষ কবিতা। শান্ত গলায় শান্ত ভঙ্গিতে শোনানো তার এই কাহিনী আমার কাছে সিনেমার রূপ পেল। কি সাংঘাতিক সাহস আমার দাদুর, কত বুদ্ধি, এক্কেবারে সিনেমার হিরো। স্কুলের ওই 6টি ঘন্টা বাদে দাদুই ছিল আমার সর্বক্ষণের সাথী। স্কুল শেষের ঘন্টাটা পড়তেই চটপট ব্যাগ গুছিয়ে লাইনে দাঁড়িয়ে পড়তাম। বাইরে দাদু নিতে এসে গেছে নিশ্চয়ই। আমার তখন একটাই চিন্তা, কাল রাতে ফেলুদার গল্পটা যেন কতদূর পড়েছিল দাদু? মুকুলকে কি খুঁজে পেয়েছিল? দুপুর আর রাত্রিবেলা ঘুমের দেশে পাড়ি দেওয়ার আগে দাদুর কাছে গল্প শোনা ছিল মাস্ট। ওই ভারী গলায় দাদু যখন গল্প শুরু করত, আমি আর খাটে শুয়ে নেই, হাঁটা দিয়েছি। ফেলুদার সাথে নয়তো প্রফেসর শঙ্কুর সাথে বসে আছি তার ল্যাবরেটরিতে। ঘুম থেকে উঠে বিকেলবেলা যেতাম পার্কে। দোলনা, স্লিপ, ঢেকি সব চড়ার পর ফেরার সময় দাদু আমায় কিনে দিত কোন বিস্কুট। আরে যে কমলা রঙের বিস্কুটটায় করে আইসক্রিম দেয় না, ওইটা। তবে পার্কে যেতাম আমি সিংহাসন রিক্সায় চেপে, সেটা ছিল আরেকটা মজা। আমায় বাড়ি ফিরিয়ে দিয়ে দাদু হাঁটতে বেরোতো। বেরোনোর আগে নিয়মিত জিজ্ঞেস করতো, আজ কি মিষ্টি আনবো? বেশিরভাগ সময় আমার উত্তর হতো কাটলেট মিষ্টি, আর তার সাথে আরও কত কি। দাদু ফেরার পর
ছুটতে গিয়ে দেখতাম লিস্ট মিলিয়ে সমস্ত মিষ্টির বাক্স রাখা আছে টেবিলে, আর তার সাথে মাঝে মাঝে সিঙ্গারা নয়তোবা ভেজিটেবল চপ। দাদুর কাছে আমি আবার পড়তেও বসতাম, সুতরাং পড়ার পরিমাণ খুব বেশি ছিল না, তবে যা ছিল তা হলো ঝুড়ি ঝুড়ি ছড়া আর কবিতা পাঠ, যার অধিকাংশই সত্যিই আমার আর মনে নেই। দাদু রাগী হতেই পারে না, বকুনি তো দূরের কথা, দাদুর চুল আঁচড়ে আমি মাঝে মাঝে ক্লিপ লাগিয়ে দিতাম। আজ আমার আঁকতে ইচ্ছা করলে কাল আমার কাছে রং পেন্সিল, আজ একটা বই শেষ হয়ে গেলে কাল আরেকটা। মাঝে মাঝে আবার দাদু সিডি কিনে আনতো, হজবরল, গুপি গাইন, বাঘা বাইন। আজ অবধি কোনো দিন দাদুর কাছে আমি না শুনিনি, সমস্ত বারণের ওই একটা ফাঁক ছিল দাদু। দাদু কোনো দিন আমাদের হুল্লোড়ে মাতেনি ঠিকই, কিন্তু কোনো দিন তাতে বাধা দেয়নি, বরং হুল্লোড় করার সমস্ত উপকরণে যোগান দিয়ে গেছে। তার কাছে সব সময় প্রাধান্য পেয়ে এসেছে আমার ইচ্ছা, আমাদের ইচ্ছা। চশমার পুরু কাঁচের নিচে শান্ত অথচ তীক্ষ্ণ চোখ দুটিতে কোনোদিন কোনো উত্তেজনা দেখিনি আমি। তবে হ্যাঁ, ক্লান্তি দেখেছি, কিন্তু বিরক্তি দেখিনি। সোজা শক্ত চেহারাটা সাদা পাজামা পাঞ্জাবি ছেড়ে যখন হলদে ফ্যাকাশে শার্ট পরে বিছানায় শুয়েছিল, তখনও দাদু আমাদের সাহস জুগিয়েছে, উৎসাহ দিয়েছে আমাদের যা ইচ্ছা, যতটা ইচ্ছা সেটাই মন দিয়ে করবার। ধন্যবাদ। মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। আসলে ছোট কাকু তো ছোটদের বন্ধু, ছোটরা ছোট কাকুকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবতে শেখেনি, সমস্ত ভালো অভ্যাসগুলো তৈরি করেছেন উনি। এবার আমরা স্মৃতিচারণায় দেখে নেব আমাদের পিসে মশাইকে, মাননীয় দীপক সরকার মহাশয়কে। উনি সশরীরে এখানে হাজির হতে পারেননি, উনি কিছু বার্তা পাঠিয়েছেন, এবার সেই বার্তাই আমরা দেখে নেব। এক দীর্ঘাকৃতি সুঠামদেহ এবং সর্বদাই সুখে শান্তিতে তার স্ত্রী, পুত্র, পুত্রবধূ, নাতি নাতনিদের নিয়ে বসবাস করত। তার কর্মজীবনে তিনি ব্যাংকের কর্মী ছিলেন, তবে ধীরে ধীরে তিনি উচ্চপদস্থ আধিকারিকে উন্নীত হয়েছিলেন। কর্মজীবনে কাজ করার সময় যাদের সাথে তার যোগাযোগ হয়েছিল তাদের সঙ্গে তার সম্পর্ক খুব নিবিড় ছিল। এমনকি দু একজন ছিলেন যারা মৃত্যুর পূর্ব পর্যন্ত ওর সঙ্গে যোগাযোগ রাখতেন। তিনি বামপন্থী আন্দোলনের পরিবারে জন্ম নিয়েছিলেন এবং বামপন্থী কাজের সঙ্গে নিজেকে যুক্ত হয়েছিলেন। তার নাট্য প্রতিভাও ছিল, তিনি আবৃত্তি ভালো করতে পারতেন। আমি একবার নিজে তার কণ্ঠে আফ্রিকা কবিতা আবৃত্তি শুনেছিলাম, ভালোই লেগেছিল। মেদিনীপুর শহরে একাধিক নাট্যগোষ্ঠীর সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং শোনা যাচ্ছে তারা নাকি স্মরণসভার আয়োজন করবে। যাই হোক, একজন বামপন্থী আন্দোলনের কর্মী হিসেবে, নেতা হিসেবে আমরা সর্বদাই বলি যে তিনি যা করেছেন তার যেগুলো ভালো দিক সেগুলো আমাদের অনুসরণ করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। ভালো মন্দের মিশ্রণেই মানুষ। আমরা আশা করি তার সন্তান সন্ততিদের তাকে স্মরণ করার প্রচেষ্টা সার্থক হবে, সফল হবে। আমরা সবাই সেটাই চাই। আমরা স্মৃতিচারণা শুনলাম। আমি স্ক্রিনে দেখছিলাম আমাদের পারিবারিক ছবি, তার মধ্যে দুজন মানুষ
মানে ছোট কাকু ছাড়া দুজন মানুষ আমাদের মধ্যে নেই। হচ্ছে আমার বোনমা, যিনি কয়েক মাস আগে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। আরেকজন আমার মা, উনিও গত 14ই ফেব্রুয়ারি তিনিও গত হয়েছেন। যাই হোক, আমাদের হৃদয় ভারাক্রান্ত। এবার আমি ছোট কাকুর অভিন্ন হৃদয় বন্ধু, যিনি উনার সহকর্মী শুধু নন, যিনি উনার মানে প্রাণের একটা অংশ জুড়ে থাকা, সেই বন্ধু মাননীয় দীপক ভট্টাচার্যকে ডেকে নিচ্ছি কিছু স্মৃতিচারণ করার জন্য। নমস্কার। এইমাত্র ঘোষক আপনাদের সামনে আমার পরিচয়টা দিল। আমার সঙ্গে অম্বর ভঞ্জ রিলেশন 53 বছরের। আর বাড়িতে আড্ডা ছিল যখন কমিউনিস্ট পার্টি বিভক্ত হচ্ছে 1964। তার আগে পর্যন্ত সিপিআই ছিল মেদিনীপুর জেলার একমাত্র রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। সেই বাড়িতেই আমার ছিল আড্ডা। অম্বর ভঞ্জ ছিল আমার বন্ধু 53 বছরে। প্রচুর সিপিআই নেতার সঙ্গে আমার এক পাতে খাওয়া, সেই সব জিনিসগুলো মনে পড়ে। তার পারম্পরিকভাবে যে দিনগুলি চলে আসছে, তার মধ্যে অম্বর ভঞ্জ চেষ্টা করেছে তার বংশের বাচ্চাদেরও এখন থেকে এই লাইনে আনার, আবৃত্তি, নাচ, সমস্ত অনুপ্রেরণা। আমরা যেটা করে উঠতে পারিনি। আমি ছিলাম বহির্জগতের লোক, আর অম্বর ভঞ্জ ছিল ইন্ট্রোভার্ট, ভিতরের জগতের লোক। সে যেভাবে ফ্যামিলি সামলেছে, দুজন ছেলের সম্বন্ধে আমি বাইরে খুব গর্ব করি যে খুব ভাগ্য করলে এরকম দুজন ছেলে জন্মায়। আমারও তাই, ছেলে মেয়ে দুজনেই। আমাকে এবং আমার বউ 7 মাস হলো মারা গেছে ক্যান্সারে। অকৃত্রিমভাবে আর্থিক শারীরিক সাহায্য করেছে। লড়ে গেছি, কোথাও ছাড়িনি। এবং এই জগতেও আমার টেলিভিশন লাইফে আমি ছিলাম খুব সোচ্চার, আর অম্বর ছিল মিতব্যয়। অর্থাৎ সে শুনতো সমস্ত ব্যাপারে, কিন্তু আমাকে সাহায্য করতো সমস্ত ব্যাপারে। আমি কোথাও যাচ্ছি শুনলেও ছুটে যাবে যে কখন হাত চালিয়ে দেবে, দীপককে আটকাতে হবে। তো ভঞ্জর সঙ্গে যা রিলেশন, আমার মনে হয় সেটা একমাত্র বলতে পারবে তার সহধর্মিণী শান্তিভঞ্জ। আমরা অনেক মজা করতাম। শান্তিভঞ্জকে পড়াতো, পড়িয়ে আবার বটতলা চক থেকে ফিরে যেত। কী হলো না, সাইকেলটা নিতে ভুলে গেছে। আর কি, তুই এইমাত্র বেরোলি, সাইকেল নিয়ে নামে আবার যাবে। এইরকম ধরনের আমাদের একটা রিলেশন ছিল। এবং সেই রিলেশনটা আমরা কিছুদিন আগে আমি, অসিত এবং ভূপাল যখন এলাম, ফটো তুলেছি। মনে হচ্ছে না ও ক্যান্সার পেশেন্ট। একটা পাঞ্জাবির পর একটা হাউস কোট, এই জ্যাকেট পরে বসলো। আমি আর কি করে বললাম শান্তিভঞ্জকে যে এখন তো মনে হচ্ছে ভঞ্জ যৌবন পেয়ে গেল আমার দিকে দেখে। মানে এত অকৃত্রিম ভালোবাসা যে মৃত্যুর আগেও বোধ হয় আমার দিকে দেখতে পেলে যেন বলবে না আরেকটু সময় দাও। তো এই রিলেশনটা আমাদের সঙ্গে স্থাপিত 53 বছর, একাধ দিনের নয়। সেই সবে বাবু জন্মগ্রহণ করবে, সেই থেকে স্বাভাবিকভাবে এই দিনে আর বেশি কিছু বলে আপনাদের ভারাক্রান্ত করব না। আমি শুধু চাইব সে যেভাবে তার জীবনটা কাটিয়েছে, দুঃখ কি জিনিস বাড়িতে কাউকে বুঝতে দেয়নি। এই যে মারণ রোগ, আমার স্ত্রীও দেখেছি কখনো প্রকাশ করেনি, গুম হয়ে বসে থাকতো, কিন্তু যন্ত্রণার প্রকাশ করতো না। অম্বর ভঞ্জকেও দেখিনি যে কাউকে ডিস্টার্ব করছে। এবং তার চাল চলন অনেকটাই ছেলে। আমি অনেকের কাছে বলি যে শান্তিভঞ্জ রত্নগর্ভা, 2টি ছেলেই হয়েছে রত্ন, তার বাচ্চারাও হয়েছে খুব ভালো। এইটাই অম্বর ভঞ্জ ফিরিয়ে দেওয়া, সমাজকে দিয়েছে সবাইকে,
ফ্যামিলিকেও কিছু কমতি দেয়নি, কোনো ত্রুটি রাখেনি। তবে 6 কামরার রুম নেবে বুম্বা সব ঠিক করে রেখেছে সোনারপুরে বাচ্চাদের পড়াশোনার সুবিধার জন্য, সেইটা দেখে যেতে পারলো না। আরও অনেক কিছু জিনিস দেখার বাকি ছিল। তবু বলবো যে তার আত্মা সম্পূর্ণ শান্তি কামনা করব, এবং তার মতো অনুরাগী আমাদের বাঙালি ভাষায় অনেকেই বলে যে যতই খারাপ হোক শোকশব্দ সবাই তার ত্রুটি ধরা উচিত নয়, সেরকম এরা ত্রুটি ধরার যোগ্যতাও আমার নেই। আমি শুধু দেখেছি যে কি পরিমাণ আমার সঙ্গে থাকতো। আমরা একটু উগ্র ট্রেড ইউনিয়ন করতাম, ও ছিল একটু নির্ভীক। কীরকম, আমাদের মতো অত মারপূর্ণ ছিল না, কিন্তু অ্যাডভাইস দিত। আমি ছুটে যাচ্ছি মানে দীপক একটা কিছু ঘটনা ঘটাবে, ঠিক সেখানে যেয়ে পৌঁছে গেছে। এবং আমাদের মধ্যে অসিত এখনো আছে জীবিত, আমিও আছি। এখন জানি না আমি শোকস্তব্ধ অসিতের পালন করব না অসিত আমারটা করবে, বলা খুব মুশকিল। এটা নিয়তির উপরই নির্ভর করছে। কিন্তু আমাদের যে বন্ধুত্ব, ভঞ্জর সঙ্গে যে বন্ধুত্ব, রাষ্ট্রের দিকে আত্মীয়তার মতো হয়েছে। আমাদের যখন শান্তি ভঞ্জ ফ্ল্যাটটা দেখে দিল আমার ছেলের জন্যে, আমার ছেলে তখন হায়দ্রাবাদে, তো ফ্ল্যাটটি তার দৌলতেই তখনকার আমলে কেনা হয়েছিল, এখনো আছে উল্টো দিকে। স্বাভাবিকভাবে আমরা যতটা ভেবেছি এরাও ততখানি ভেবেছে, এবং খুব মস্করা করতাম আমি। কিন্তু আজকে আর মস্করা কি করব, স্মৃতিচারণ করতে যে তার সম্বন্ধে এত কথা আছে, বলতে গেলে এখন 12:30 বাজে। আপনারা মনে মনে বলবেন যে খাওয়ার জায়গা রেডি, এ তো বলেই চলেছে থামাবে কে। আমাকে কেউ থামাতে পারতো না, একমাত্র সমস্ত শারীরিক সোডিয়াম ফল করে বা দুটো পা প্রায় নষ্ট হয়ে গেছে। তাও আমি কিন্তু কোনো জায়গায় কিছু খবর পেলে ছুটে যাই, করার চেষ্টা করি। এই জন্যে যে মনোবলটা শিখেছি আমি এদের কাছ থেকে। এই 1 মাস আগে যখন এসেছি তখনও মনে হচ্ছে, আমি ইয়ার কি করে বললাম শান্তিভঞ্জকে, এ তো যৌবনে এসে গেছে, এই বলছে কথা বলে না কারোর সঙ্গে, ঘুমায়, উঠতেই চাইছে না আমাদের কাছ থেকে। তার মানে কীরকম ধরনের রিলেশনটা ছিল বোঝা যাচ্ছে। সেখানে তার দিনে শোকস্তব্ধ পরিবেশে আমি কথা বলছি, তার শোক সম্বন্ধে বিবরণ দিচ্ছি, নিজেও বলছি। তবু আমি বলবো যে তার উপযুক্ত ছেলে নাতি নাতিরা হয়েছে, তারাও কালচারে বিশ্বাসী। আমাদের হলে কি হতো, আমরা হয়তো চেষ্টা করে নিট দিয়ে আইএএস করতে পারি, কিন্তু এত গুণ বুম্বার থেকে বাবুর থেকে পেয়েছে তার ছেলেরা মেয়েরা, এটা গর্ব করার ব্যাপারে। আমি ওই জন্য অনেক সময় বলেছি শান্তিভঞ্জ রত্নগর্ভা। দুটি ছেলে আজকালকার দিনে ভাইরা থাকলে মার পিঠ, ঘর নিয়ে, জায়গা জমি নিয়ে, এদের মধ্যে শুধু দেখেছি বাতুলতার চেয়ে কাজ বেশি। এত অর্গানাইজড ওয়েতে দুটি ছেলে কাজ করে, এবং প্রত্যেকের সঙ্গে যেভাবে সম্পর্ক রেখেছে, আত্মীয়রাও এতখানা সম্পর্ক রাখেনি। আমরাও কোনো রকম লজ্জা না করে, আমরা কিন্তু আগেই বলি যে আমরা খেয়ে এসেছি, কিন্তু কে শুনবে কার কথা। আমি পোস্তু খেতে ভালোবাসি, এত বড় ঘুটার মতো পোস্তু বড়া দেবে তাহলেই আমার হলো। মাংস থাকে, ইলিশ মাছ থাকে, আমি কিছুতেই হাত দিই না। এসেছি যখন খেতে হবে। এই যে আমাদের সঙ্গে একটা ফ্যামিলি রিলেশন, এটা জানি না ব্রেক করলো কি না। আমার যা পায়ের অবস্থা, তবু আমি চেষ্টা করব এটাকে ধরে রাখতে। অতএব সবাইকে এই খাবারটা টাইম হয়ে গেছে, অ্যারেঞ্জমেন্টও করেছে, তবু আপনাদের কাছে আমি শেয়ার করছি যে তার মৃত্যু আমি মেনে নিতে পারছি না। যেমন আমার স্ত্রীর মৃত্যু আমি এখনও মানি না,
আমি ফটোর সঙ্গেই কথা বলি, ঠিক অম্বরভঞ্জর অবস্থাও তাই। এদের কী ধরনের বন্ধু ছিল ভাষায় বলা যাবে না। তাই আমি তার আত্মার শান্তি কামনা করে তার ফ্যামিলি আরও শ্রীবৃদ্ধি হোক এই কথা বলেই আমার কথা শেষ করছি। কিছু জানা কথা, শোনা কথা আর দেখা কথা, এই নিয়ে সাম্যভঞ্জ একটা স্মরণিকা প্রকাশ করেছে। তাতে ছোট কাকুর কিছু না দেখা, কিছু কথা যেগুলো হয়তো আমরা জানি না, আবার হয়তো জানি, সেরকম কথা তাতে রয়েছে। এবার স্মৃতিচারণ করতে আমি ডেকে নেব ছোট কাকুর আরেক বন্ধু, যদিও উনি ওনার থেকে অনেকটাই ছোট, ডক্টর বিবেক মণ্ডল মহাশয়কে। নমস্কার। এই লেখাটা, এই পুস্তিকাটা পড়ে আমার অনেক দিন আগেকার কথা মনে পড়ে গেল। এতে বোঝা যাচ্ছে বাবু লেখে ভালো, লেখার বাঁধন আছে, চেষ্টা করলে ও সুন্দর একটা সৃষ্টি করতে পারবে। কাজের চাপে, ব্যস্ততায় হয়তো হয়ে ওঠে না। বাবু বুম্বার এই ভিত্তিপ্রস্তর কিন্তু আমি আমার ছোট, তখন কলেজে উঠেছি, তখন বাবু বুম্বারও ছোট, আরও সবাই ছোট। তখন তাদের একটা বই বেরোতো, আরেক হইচই, কাটুম কুটুম দিয়ে সমস্ত রকম দিয়ে কোলাজ করে বিভিন্ন জনের কাছ থেকে ওরা কালেকশন করত, ছবি, লেখা সমস্ত কিছু করত। সেই লেখাটা, তার যে ভিত্তি প্রস্তুতটা তখন শুরু হয়েছিল, সবাইকে নিয়ে সবার কাছ থেকে কালেকশন করে সুন্দর করে গুছিয়ে ওদের লেখাগুলো সত্যিকারে, তখন আমাদের পরের বছরের জন্য আমার অপেক্ষা করে থাকতাম। সেটা তো বাচ্চুদার কথা বলতে গেলে, বাচ্চুদা বাইরেটা আমি বাচ্চুদারকে দেখেছি, আমাদের ছোট আমার বোন চীনা, মিনা, কুচন, ওরা যখন আবৃত্তি শেখার জন্য কোথায় যাবে, পুজোর সময় কম্পিটিশন হবে, স্কুলের কম্পিটিশন হবে, বাচ্চুদার কাছে যেতে হবে। ওই পর্যন্ত, সেই পর্যন্ত আমার তখন পরিচিত। বাচ্চুদার মানে উনার, আমি বললাম না এরকম করে হবে না, আমি তখন একটু পাকা পাকা এরকম করে না, বাচ্চুদা বলেছেন এরকম, শেষ। এবং প্রাইজ নিয়েও আসতো অনেক ক্ষেত্রে। পরে আমি ডাক্তার হলাম, তখন আমি বাচ্চুদার সাথে পরিচয়, শান্তিদির সাথে পরিচয়। আমার দাদা বঙ্কুদা বাচ্চুদার অভিন্ন হৃদয়। বঙ্কুদার সাথে বাচ্চুদা যাওয়া, নিশান বলে তখন ছিল, আমি নিশানের টুকু জানি, তার পরবর্তী পর্যায়ে জানি না। সেই সময় নিশানে নানা রকম কম্পিটিশন হতো, সেখানটায় আমার দিদি, যিনি মারা গেছেন, তিনি এখানে নিশানে কম্পিটিশনে আসতেন, এসে গোটা ডিস্ট্রিক্টের ভেতর আবৃত্তি করে ফার্স্ট হয়েছিলেন আফ্রিকা করে সেবারে। তো তখন সেই বাচ্চুদাকে জানি। পরবর্তীকালে আমি যখন ডাক্তার হয়ে ফিরে এসেছি, ফিরে আসার পরে বঙ্কুদা বৌদিকে অনেক জোর করে আমরা একটা বঙ্কুদার বৌদি জোগাড় করা হলো। তার পেছনে সবাই যারা যা কারিগর ছিলেন তারা সবাই সামনে বসে আছেন।
তার বিয়ে দিতে হবে। তো সেইখানটায় সেই সব স্মৃতি তো তারা সবাই মিলে বেড়াতে বেরোবে। ঘর সামলাচ্ছেন অপরিসীম স্নেহ মমতা দিয়ে, মায়ের মতো একদম সবাইকে পাখির ডানা দিয়ে আগলে রাখছেন শান্তি দিয়ে। আর কার কোথায় কি অসুবিধে, কোথায় টুকি কার কি চাহিদা, কোথায় শোবে, কি করবে। তখন আমরা প্রথম সেই বছর আমরা গেছি, কোথাও শোয়ার জায়গা পাইনি, হোটেল পাইনি, মেঝে থেকে আমরা সবাই রাত্রিবেলা শীতে কনকনে ঠকঠক করে কাঁপছি, কম্বল মুড়ি দিয়ে শান্তিতে বলছে ওই দেখ রেখে ওই ছেলেটা ওখান থেকে ওই দেখবে। প্রত্যেকে দেখি খাবার দাবার সেই একসাথে খিচুড়ি তৈরি হচ্ছে, কোথাও কিছু খাবার নেই। কিন্তু স্বভাব লিডার হচ্ছেন বাচ্চুদা। একদম সেখানে একটা কথা না বললেই নয়। তখন সবে উঠতি বয়সের, গা গরম, রক্ত হয়েছে, নতুন বিয়ে হয়েছে, বউয়ের সামনে একটু বীরত্বও দেখানো যায়, এই ধরনের একটা করতে হবে। আমরা বিপদ সংকুল পাহাড়ের গিরিখাত, খাড়াই গিরিখাত দিয়ে কিন্নর, ওই সময় হিমাচল প্রদেশের সমস্ত এতে আমরা যাচ্ছি। খাড়াই একদম বাসের থেকে নিচে দেখলেই বোঝা যাচ্ছে একদম অতল কোথায় পড়েছে। সেই সময় একটা খবর পাওয়া গেল, পরের দিন সকালবেলা আমরা উঠে বেরোবো। আমাদের ট্রাভেলার্স বোধহয় 13 জনের না 23 জনের একটা ছিল, সেই গাড়িটা আমরা উঠতে যাব। সেই সময় খবর পাওয়া গেল একটা বাস সামনে পড়ে গাড়ি উল্টে খাদের ভিতর পড়ে গেছে। আমাদের ভিতরে একজন ছিলেন, তিনি প্রয়াত হয়েছেন। তো উনি একদম বেঁকে বসলেন, না এই পথে আমরা যাব না। হ্যাঁ, আর আমরা হ্যাঁ, জীবন মৃত্যু পায়ের ভিত্ত, বাচ্চুদা না আমরা যাব, ওই পথেই যাব। সবাই যাচ্ছে, কারোরই হচ্ছে না আমরা যাব। দুদিক সামাল দেয় কী করে? আমরা বলি যদি ওইটা ক্যান্সেল হয়, আমি এক্ষুনি এই জয়ন্তী চলো, আমরা পরের ট্রেনে আমরা এতে চলে যাব, ফিরে যাব। কিন্তু সমস্ত দিক ম্যানেজ করলেন। কাউকে কখনো তুমি এটা করো কখনো বলতে শুনিনি। দুজন লোককে শুনিনি, বাচ্চুদাকে শুনিনি, এটা করাও, এটা করো, অমুকটা নিয়ে এসে কখনো আমি অন্তত শুনিনি। ওরা বাবু বুব্বারে বলতে পারবে। কিন্তু এমনভাবে জিনিসটা করতো, কোনটা করা উচিত আমরা করে ফেলতে পারি। দীপক সরকার আর বাচ্চুদা দুজনকে দেখেছি। আমার এখানটায় একটা জিনিস বিরাট বড়, আমার বাচ্চুদার সাথে, শান্তিদিদের সাথে, বাবু বুম্বা এদের সাথে, সবার সাথে আমার একটা স্মৃতি জড়িয়ে আছে, বেড়ানোর। কত বলবো। ক্রিকেট খেলার ব্যাট তৈরি হচ্ছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছি, বাচ্চুদা দাঁড়িয়ে আমাদের দেখাচ্ছেন। বল তৈরি হচ্ছে, এতে যাব গুলমার্গে, বরফে ঢাকা, তার ভেতরে বাচ্চুদার জন্মদিন আমরা পালন করছি, বরফের কেক আমরা কাটছি। ফিরে এসে দেখি আমাদের যে টেন্টে চলেছে, টেন্টে আগুন ধরে গেছে, দাউ দাউ করে চলছে। কোথায় কত স্মৃতি। আবার একদম উপত্যকা, চারদিকে পাহাড়ে ঘেরা আছে, ভোরবেলা সকালবেলা ডাক্তার করে আমরা সবাই বেরিয়ে বাইরে, তখন দেখছি বাইরে যে হ্রদটা আছে তার উপর বরফের স্তর পড়ে গেছে। আমরা রাত্রিবেলা আমরা ডাল সেদ্ধই হচ্ছে না। এরা এসে বলে তোমরা কেন? আমি ছিল বাবু বুম্বার, আমি লিডার, একটু বয়সে একটু বেশি। হ্যাঁ, আমরা গিয়ে ওখানে শিলালিপি ছিল, পাহাড়ের গায়ে শিলালিপি ছিল, আমরা গিয়ে ওটা তুলে নিয়ে চলেছে কলকাতা মিউজিয়ামে দেব। কলকাতা মিউজিয়ামে গিয়ে এই লেখাটা কি, অনেক বৌদ্ধ কি সমস্ত লেখা আছে, সেই নিয়ে আসবো, নিয়ে এসে কলকাতা মিউজিয়ামে দেব, দিয়ে ওটা লেখাটা উদ্ধার করবো। এইটাই আমাদের উত্তেজনা। ওটা
কে নিয়ে আমরা চাদরের তলায় নিয়ে লুকিয়ে, বুম্বা নাই, বুম্বা আরও ছোট, বাবু লুকিয়ে নিয়ে আসলো। তারপরে রাত্রিবেলায় এসে সে কি হাঙ্গামা, হ্যাঁ কেটে দেব, এখান থেকে বেরোতে দেব না, কি করে। আমরা তখন বরফের ভিতর ঠক 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 করে সব কাঁপছে, হরির নাম করছে, সব কেটে দেব। সেই অবস্থাতে বাচ্চুদার লিডারশিপ সবাইকে ঠান্ডা করে, তারপরে আমাদের সবাইকে করে সমস্ত স্বভাব লিডার ছিলেন। কাউকে মানে বলতে হতো না উনাকে, উনি যে কথা বলবেন সেটা সেটা মানে এটাই হওয়া উচিত, এইটাই আমরা আমাদের সবাই মেনে নিতাম। তো বাচ্চুদার বোন, দীপকদার স্ত্রী, আমার দিদি, উনি যেদিন মারা যান সেদিনকে দীপকদাকে দেখেছিলাম কি নিষ্ঠুর, একটা শক্ত একটা কাঠের পুতুলের মতো গোটা ব্যাপারটা বসে থেকে যেন দেখলেন। তাকে শোয়ানো হচ্ছে, শ্মশান ঘাটে এতে বার্নিং প্লেসে নিয়ে যাওয়ার আগে অপেক্ষা করতে হচ্ছে। সেখানে দেখি একটা অসম্ভব কথা, এটা ঠিক না। যে ভদ্রমহিলাকে দেখেছে এই শান্তিদির মতো সবাইকে আগলে রাখতেন। তো সেখানে বসে বসে ওখানে অভিজিৎ ছিল, বললাম তুই একটা এই গানটা সম্মুখে শান্তি পারাবার গানটা চালাতো, আমি শুনি। তো সেখানটায় শুনেছিলাম, তখন গানটার একটা অদ্ভুত আলাদা মানে, শ্মশান বৈরাগ্য বলে কথাটা আছে সেখানটায়। তখন আমার কথাগুলো সবাই সামনের দিকে সম্মুখে শান্তি আমাদের সবার অবসম্ভাবী একটাই সত্য, আমরা এখানে যত গর্ব করি, যত হানাহানি করি, যাই করি, হাসি কান্না সমস্ত কিছু করি, কিন্তু সেখানে আত্মসমর্পণ, শান্তি, একটা সমুদ্রের যেরকম সীমানা নেই তার শেষ নেই, সেই শান্তির এতে গানটা আমার অদ্ভুত লেগেছিল। বাবু প্রেজেন্ট আছে সেখানে, দিদির স্মরণসভা আশা করেছিলাম, সেখানে স্মরণসভা হয়নি। আমি আরেকটা, এইটা শেষ করার আগে আরেকটা কথা বলে রাখি। বাচ্চুদা যখন অসুস্থ হয়েছে আমি শুনেছি, সেই প্রথম ওইখানে দিদির শ্মশান ঘাটে, সেখানে বাবুর মুখে শুনলাম দাদার অবস্থা। তখন থেকে আমার মনে আছে আমি যাই, কিন্তু একবার দেখা করে আসি, দিদির সাথে দেখা করে, বাচ্চুদার সাথে দেখা করে, কিন্তু হয়ে ওঠেনি, হয়নি। কি অপরাধবোধ একটা কাজ করছে বাচ্চুদা যখন, তো সেই অপরাধবোধটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তো অসিতদার যখন বলল, বিবেক দেখো মেদিনীপুরে কোনো বাচ্চুর যদি স্মরণসভা হয় কতজন লোক আসতে পারে একটু বলো তো, তাহলে পরিবারের ওরা হয়তো ওইখানেই করতে পারে, কোথায় করবে ওরা ঠিক করতে পারছে না। আমি তখন উঠে পড়ে লেগেছিলাম, লেগে এখন একটা অবস্থায় দাঁড়িয়েছে, একটা 22 তারিখে, আগামী 22 তারিখে আমরা ওখানে আমাদের লালুদার ভালো নাম কি, লালুদার নেতৃত্বে, প্রদীপ দাসের নেতৃত্বে এবং আলোক, এরা রবীন্দ্রা, রথিন, এদের সবার এতে আমরা 22 তারিখে বাচ্চুদার একটা স্মরণসভা আমরা করছি। আপনাদের সবাইকে সেখানটায় আমি ওদের হয়ে নিমন্ত্রণ জানাচ্ছি, সেখানে আসুন। 22 তারিখ ফিল্ম সোসাইটি হলে
সন্ধ্যে 5টার সময় আপনারা সবাই আসুন, সবাই আসুন। তো আমি সেই গানটা একটু রথিন আছে, আলোক আছে, সবাই আছে। আমি ওই গানটি গেয়েই শেষ করে দিই আমার। সম্মুখে শান্তি পারাবার, ভাষাও তরুণী হে কর্ণধার। সম্মুখে শান্তি পারাবার, ভাষাও তরুণী হে কর্ণধার। তুমি হবে চিরসাথী, লও লও হে ক্রোড়পাতি, অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুব তারকা। সম্মুখে শান্তি পারাবার, ভাষাও তরুণী হে কর্ণধার। মুক্তিদাতা তোমারই ক্ষমা, তোমারই দয়া হোক চিরপাথেও চিরযাত্রা। হয় যেন মর্তের বন্ধন ক্ষয়, বিরাট বিশ্ব বাহু মেলি রয়। হক পরি হয় অন্তরের নির্ভয় পরিচয়, মহা অজানা সম্মুখে শান্তি পারাবার। ওই দিন যেটা এটা আলাদা মাত্রা এনে দিয়েছিল ওই শ্মশানে বসে। এটা আমি বাবুর মেদিনীপুরে তখন স্মৃতিসভা দিদির জন্য আয়োজন করলে সেটা গাইতে পারতাম, কিন্তু সেদিনকে তার বোনের এতে করতে পারিনি। তার দাদার স্মৃতিতে আমি সেই গানটা আমি নিবেদন করে আমি শেষ করছি। নমস্কার। ধন্যবাদ কাকু। সত্যি সেই মিতভাষী মানুষটিকে বেশি বলতে হতো না, খুব সামান্য কথায় তিনি অনেক কিছু বলে দিতে পারতেন। এবং পরিবারে উনি ছিলেন মানে সবার একটা দায়িত্ব কাঁধে নেওয়ার মতো একজন মানুষ। আমি আমার আগের জেনারেশনকে দেখেছি, মানে সবাই, জেঠু, আমার বাবা, আমার সেজ কাকা, মানে সবাইকে দেখেছি বাচ্চু বলতেই অজ্ঞান। মানে বাচ্চু যেটা বলবে সেটাই হচ্ছে ফাইনাল, কারণ বাচ্চু ডিসিশন নিতে পারে, বাচ্চু সবার হয়ে সমস্ত দায়িত্বটা নিয়ে নিতে পারে। এবং এই ছোটো কাকুর সাথে আমরা যাকে দেখেছি সর্বক্ষণের সঙ্গী, সে হচ্ছে আমার কাকিমা। কাকু একটু আগে বললেন যে পাখির ডানার তলায় পুরো সংসারটাকে আগলে রেখেছেন, সত্যিই তাই। সত্যিই তিনি মানে এই যেন একটা অপূর্ব যুগলবন্দি। এই যুগলবন্দি ধরে রাখতে গেলে দুজনের ওপর
একটা প্রবল সম্মানের দরকার হয়, একটা সম্মান বোধের দরকার হয়। হয়তো জানি না আমাদের জেনারেশন বা তার পরের জেনারেশন এই সম্মানটুকু ধরে রাখতে পারবে কি না। আমরা যদি কিছু শিখে থাকি ওনাদের কাছে, তাহলে আমরা যেন এটুকু যেন শিখতে পারি। আমরা এবার আমার কাকিমার গলায়, শান্তিভঞ্জের গলায় শুনে নেব স্মৃতিচারণা নয়, একটা গান। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমার কেন বসিয়ে রাখো একাধারে পাশে। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে। আজ আমি যে বসে আছি তোমার আশাসে। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। তুমি যদি না দেখা দাও করো